চারবাক দর্শন বলছে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, অর্থাৎ ধার করে হলেও ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো। বাংলার প্রাচীন যুগ থেকে মধ্যযুগ হয়ে আজও এক চামচ গাওয়া ঘি যেন রসনা সুখের অপর নাম। কিন্তু বাঙালির ভোজন বিলাসে যে ভেজালের ভ্রুকুটি, তার থেকে রেহাই নেই ঘিয়েরও। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে ভেজাল ঘি ধরা পড়ার পর তা পরীক্ষার জন্য পাঠানো হয় কেন্দ্রের খাদ্য নিয়ামক সংস্থার গবেষণাগারে। আর গবেষণাগারে দেখা যাচ্ছে তা নিম্নমানের এবং বিপজ্জনক। আপনি যদি ভাবেন যে বড় ব্র্যান্ডের ঘি কিনে নিশ্চিন্ত থাকবেন, সেটাও আপনার ভুল। কারণ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এফআইআর বলছে এই ভেজাল কারবারিদের কাছ থেকে ঘি কিনত আমার আপনার অত্যন্ত পরিচিত কিছু ব্র্যান্ড। সব মিলিয়ে জামাই ষষ্ঠী ঠিক দুদিন আগে হেন ভেজাল কাণ্ডে ভোজন রসিক বাঙালির দুশ্চিন্তা বাড়বে কোনো সন্দেহ নেই। অন্য সংবাদ মাধ্যমের মতো নামধাম লুকিয়ে নয়, শুরুতেই আজ আপনাদের দেখাবো কোন কোন সংস্থার নাম রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের করা এফআইআরে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। দেখুন। বহুদিনের পরিচিতি, নামি দামি ব্র্যান্ড, বিশ্বাসের বন্ধনটাও অটুট। তাই এক প্রকার চোখ বন্ধ করেই আমরা বাজার থেকে ঘি কিনি, গরম ভাতে খাই, রান্নায় দিই। কিন্তু সেই নামি ব্র্যান্ডের জারে যে ঘি রয়েছে, সেটা কি আসল? নদিয়ার ভেজাল ঘি চক্র সামনে আসার পর প্রশ্নটা আরো জোরালো হয়েছে। হুলিয়ার 15 জন বাসিন্দার নামে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আনা হয়েছে গুরুতর অভিযোগ, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে মর্টন ঘি, ঝর্ণা ঘি ও রাজা ঘির মতো নামী সংস্থাকে এই ভেজাল ঘি বিক্রি করা হতো। তাহলে কি যেসব নামী সংস্থার ঘি আমরা চোখ বন্ধ করে কিনে বাড়ি ফিরি, তাদের কাছেই পৌঁছে গিয়েছে এই বনস্পতি ও ভোজ্য তেল মেশানো ভেজাল ঘি? ইবির অভিযোগপত্রে দাবি করা হয়েছে এভাবেই ঠকানো হয়েছে ক্রেতাদের। নামী সংস্থার ব্র্যান্ড হওয়ায় কারো মনে কোনো সন্দেহ তৈরি হয়নি। সরল বিশ্বাসে সাধারণ মানুষ এই ভেজাল ঘি আসল বলে কিনেছেন, খেয়েছেন। ঝর্ণা ঘি কর্তৃপক্ষের অবশ্য দাবি এই ভেজাল চক্রের সঙ্গে তাদের কোনো যোগ নেই। যেই মালটুকু আমাদের প্রয়োজন ম্যানুফ্যাকচারিংয়ের পরে, অ্যাকচুয়ালি দেখুন, কখনো বাঙালির বিয়ে থাকে, কখনো দুর্গাপুজো থাকে, কখনো উৎসব থাকে। সেই উৎসবে যখন নাকি আমাদের একটু ঘাটতি পড়ে, তখন যাদের রেজিস্ট্রি করা আছে কোম্পানি, ধরুন আপনাদের রেজিস্ট্রি করা কোম্পানির কাছ থেকে আমরা কিছু মাল পারচেস করে থাকি। যেহেতু আমরা নিজস্ব ল্যাবরেটরিতে, সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরিতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ল্যাবরেটরিতে, তিনটে ক্ষেত্রেই আমরা মালটা টেস্টিং করি। সেক্ষেত্রে দিল্লি থেকেও আমরা টেস্ট করি। প্রতিক্রিয়া জানার জন্য মর্টন ঘিয়ের দপ্তরেও ফোন করেছিলাম আমরা। নিজেকে সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে ফোন ধরেন জনৈক দেবু সরকার। তিনি দাবি করেন, আগে শান্তিপুর থেকে ক্রিম আনাতাম, গোটা বিষয়টি সামনে আসার পর ক্রিম কেনা বন্ধ রেখেছি। বর্তমানে ঘি উৎপাদনও বন্ধ করে দিয়েছি। কর্ণধার বিদেশ থেকে ফিরে গোটা বিষয় সিদ্ধান্ত নেবেন। যোগাযোগের চেষ্টা করা হলেও রাজা ঘির তরফে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই ভেজাল ঘি চক্রের জাল কতটা গভীরে? এখনো কি কলকাতা, হাওড়া, শিয়ালদার বাজারে বিক্রি হচ্ছে বিপুল পরিমাণ বনস্পতি ও ভোজ্য তেল মেশানো ভেজাল ঘি? এরই মধ্যে তল্লাশি অভিযানের ভয়ে ভেজাল ঘি ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। গত 12ই মে এই ছবি দেখে চমকে উঠেছিলেন শান্তিপুরের ঠাকুরিয়া ও ফুলিয়ার ঘোষ কলোনির বাসিন্দারা। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল টিন টিন ঘি। কোথাও ধানের জমির পাশে, কোথাও কলাবাগানে, আবার কোথাও তাল গাছের নিচে পাতা দিয়ে ঢাকা। সম্প্রতি নদিয়ার বিভিন্ন জায়গায় ভেজাল ঘি উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তদন্তকারীদের অনুমান, ধরা পড়ার ভয়েই জাল কারবারিরা এই ভেজাল ঘি রাস্তার পাশে ফেলে দিয়ে গিয়েছে। আবির দত্ত, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। আমি প্রথমেই আপনাদের দেখাবো যে কিভাবে বঙ্গজীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সুভাষদা ঘি। আমি শ্রীহর্ষের লেখা পড়ছিলাম, প্রাকৃত পিঙ্গল। প্রাকৃত পিঙ্গলে কলা পাতায় করে পূর্ণবানকে, সেই সংজ্ঞাটা কি না, কলা পাতায় করে সাদা ভাত, তার সঙ্গে পাট শাক, মৌরলা মাছ, দুধ এবং অবধারিতভাবে গাইয়ের ঘি, এই উপাদানগুলো থালায় সাজিয়ে যার স্ত্রী তাকে পরিবেশন করেন, তিনি হচ্ছেন পুণ্যবান। তো আজকের এই ঘোর কলিতে আমার তো মনে হচ্ছে যে গাওয়া ঘি বিখ্যাত ব্র্যান্ডের আপনি বাড়িতে নিয়ে আনলেন, কিন্তু পুণ্যের বদলে তো পাপই বেশি হবে, শরীর জবাব দিয়ে দেবে। এই যা ছবি, যা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তে উঠে আসছে, সিআইডি তদন্ত তো খুবই খুবই এই সাম্প্রতিক। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই বিষয়টা অনুধাবন করেছি। আমি জানি, আমি দেখুন 10টা বোতল নিয়ে এসি, ঘি কিনতে গিয়ে আমরা কি করি, বর্ণ এবং গন্ধ, একদম এই দুটো
আমি গন্ধ তো দর্শকদের বোঝাতে পারবো না, কিন্তু বর্ণ এই ঘিটা এটা আমার নিজের হাতে তৈরি, বেশ মাখন থেকে মানে সর থেকে একেবারে বিশেষ। এই ঘিটা শ্যামলী মানে একটি মিষ্টির দোকানের মালিকের স্ত্রী, তিনি হাতে কিভাবে করেছেন, সে হাড়ির মধ্যে হাত দিয়ে ডোলে 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 প্রায় অনেকে জানেন না, একটু আগেটা বলে দিন, সেটা হচ্ছে দুধের সর সঞ্চয় করে, মানে সর তুলে তুলে আমি তো ভাবছিলাম সেই বাটিটা নিয়ে না দুধের সরটাকে আমি যেটা করি, যেটা আমার মিক্সিতে একটু বরফের দিয়ে মানে জাস্ট 5 মিনিট রাখি। স্বাদ আর গন্ধের কথা বলছিলেন, এটা দেখুন এটা হচ্ছে আর কতক্ষণ জাল দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমারটা একটু বেশি হয়েছে, আমি 2 বার জাল দিয়েছি। আমি তো টেকনিক্যাল নই, এটা হচ্ছে বেস্ট হাতে তৈরি। এটা সবচেয়ে ভারতবর্ষের বিখ্যাত দুগ্ধজাত দ্রব্য যারা তৈরি করেন তার নামটা আমি বলছি না। এবার দেখুন এগুলো সব বাজারের, কালারের তফাৎ দেখুন। এটা কিন্তু দশকর্মা খায় না, তবু আমি এনেছি যে মানুষ তো বিভ্রান্ত হয়। হ্যাঁ, তো এখানে এই রং এবং আরো যেটা খারাপ, যে এমনি বনস্পতি ডালদা ফালদা মেশানো হয় সেটা, কিন্তু পশুর চর্বি, ঠিক, এটা কিন্তু খুব একটা ক্ষতিকারক এবং অনেক একটা ধর্মীয় একটা বারও রয়েছে আমাদের। সুতরাং আমি যেটা বলতে চাইছিলাম যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, আমাদের সত্যি কপালে ঘি নেই। তো যদি ঘি খেতে হয় নিজে করো, বাড়িতে করলে কপালে না পাড়ার মিষ্টির দোকান, খুব অনামী মিষ্টির দোকান, তাদের যে রসুইখানা, তাদের যেখানে মানে যেখানে তৈরি হয় সেখানে কভার থাকে না বা খুব একটা আব্রু থাকে না, তো তারা কিন্তু ভেজাল দেওয়ার সুযোগ নেই। আমি সুভাষ দা আবার আলোচনা পরবর্তী পর্যায়ে আসবো আপনার কাছে। দ্রুত একবার দেখবো যে খাদ্য নিয়ামক সংস্থা কেন্দ্র সরকারের তাদের রিপোর্টে কি উঠে এলো, কতটা বিপজ্জনক হতে পারে এই ঘি। বাঙালি রসনা তৃপ্তির অন্যতম উপকরণ ঘি, কিন্তু গাওয়া ঘি ভেবে আসলে যা তৃপ্তি করে খাচ্ছেন তা তো ঘি নয়, বনস্পতি। আর যে সে নয়, এই কথা বলছে খোদ দেশের খাদ্য নিয়ামক সংস্থা FSSAI। শহর থেকে গ্রাম প্রত্যেকটা ঘরেই এই ধরনের শিশি দেখা যায় যেখানে থাকে ঘি, কিন্তু এই ঘি ভেজাল। আতঙ্কের এই ছবি নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের অভিযানে, যেখানে ভেজাল ঘি চক্রের পর্দাফাঁস হয়েছে। অভিযোগ, এখানে পার্থপ্রতিম ও দেবশ্রী ঘোষের এই বাড়ির ভেতরই অস্থায়ী কারখানায় চলত ভেজাল ঘি তৈরির কারবার। বাড়ির ঠিক পাশেই অস্থায়ী এই কারখানা, এবং এই কারখানাতেই জাল দেওয়া হতো যে ক্রিম, এবং সেখান থেকেই ঘি তৈরির প্রক্রিয়া হতো। পুলিশ সূত্রে দাবি, গত 2 বছর ধরে এই চক্র চলছে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার কারবার। 2-3 জন শ্রমিকের সঙ্গে ঘোষ দম্পতি নিজেরাও কাজে হাত লাগাতেন। সাধারণত গরুর দুধ থেকে প্রথমে ক্রিম তৈরি করা হয়, সেই ক্রিম জাল দিয়ে ঘি হয়। এখানেও সেটাই হতো, কিন্তু সেই ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য মেশানো হতো প্রচুর পরিমাণে ডালডা ও ভোজ্য তেল। দম্পতির বাড়ি থেকে ছোট বড় মিলিয়ে 69 টিন ঘি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কয়েকটি যন্ত্র। ক্রিম আনতো, ক্রিম এনে কড়াইয়ের মধ্যে ক্রিম দিত, কি দিত সঠিক। আমরা তো রাতে বাড়িতে থাকি, আমরা তো সবসময় দেখতে আসি না। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে, বিহার থেকে কম দামে নিম্নমানের বনস্পতি আনা হতো। সকলের নজর এড়াতে এই কারবার চলত রাতে। পুলিশ ও ইবি সূত্রে দাবি, ভেজাল ঘির কারবারিদের মূল টার্গেট ছিল কলকাতার বড় বাজার, শিয়ালদা মার্কেট ও হাওড়া। কারো যাতে সন্দেহ না হয় সেজন্য লোকাল ট্রেনে করে টিন ভর্তি ঘি পাঠানো হতো এই সব জায়গায়। পুলিশের আগে গত 3রা মে শান্তিপুরে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। প্রচুর ঘি বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছিল FSSAI এর কেন্দ্রীয় পরীক্ষাগারে। সম্প্রতি সেই রিপোর্ট সামনে এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে এই ঘিয়ে যেসব উপকরণ রয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এটা বিপজ্জনক খাবার। পুলিশ সূত্রে খবর, ধৃত দম্পতি দাবি করেছেন বাজারে কম দামি ঘিয়েরও চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্যই তারা এই ধরনের ঘি তৈরি করতেন। যদিও এই বক্তব্যকে আদৌ বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, ABP আনন্দ। ডক্টর রজত চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, রামনারায়ণ তর্কালঙ্কারের কুড়িন কুল সর্বস্ব মিলন দত্তের বইতে চমৎকার আছে, কোট আনকোট পড়ছি, ঘিয়ে ভাজা তপ্ত লুচি, দুচারি আদার কুচি, কচুরি তাহাতে খান দুই। মানে বাংলা সাহিত্য যদি দেখেন, মধ্যযুগ প্রাচীন যুগ থেকে আজ অবধি সর্বত্র, মানে চৈতন্য চরিতামৃতে শান্তিপুরে অদ্বৈত ভবনে শ্রীচৈতন্যকে খেতে দেওয়া হয়েছে, যে থালায় পরিবেশন করা হচ্ছে
মধ্যে পীত ঘৃত সিক্ত সালন্যে স্তূপ, এত বেশি পরিমাণে ঘি ঢালা হয়েছে যে পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। প্রায় নদীর মতো অবস্থা তার চৈতন্যদেবের থালায়। তো আমি বলছি এই রকম এজ ওল্ড একটা রিলেশনশিপ বাঙালি এবং ঘিয়ের, তো সেটা এই ধরনের ঘি খেলে কতটা মানে শরীরকে তার মূল্য দিতে হয় হতে পারে। এনারা হয়তো জানতেন না যে এখন ঘিটা যেটা আসছে তার মধ্যে একটা বিশেষ ধরনের একটা ভেজিটেবল অয়েলকে হাইড্রোজেনেশন করে একটা অদ্ভুত একটা হাইড্রোজেনেটেড মানে এটা একটা এক ধরনের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করা হচ্ছে। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আমরা বলি ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা কিন্তু অনেক পরিমাণেই বেড়ে গেছে। এটা কিন্তু থাকারই কথা নয়। এটা 2006-07 সালে ওখানে সমীক্ষায় বলা হয়েছে যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড শুড নট কনস্টিটিউট মোর দ্যান 1% অফ ডায়েট। আচ্ছা, তারপরে 2015 সালে FDA একটা সতর্কবার্তা জারি করে যে 2018-র মধ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড কনজাম্পশন 0 করতে হবে। মানে এতটাই ডেঞ্জারাস যে হার্ট মানে এটাতে কার্ডিয়াক ডিসঅর্ডারস প্রচণ্ড বাড়ছে। 2005 সালে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগিয়ে ছিল হার্ট ডিজিজে, কিন্তু আজ এই 10 বছরে আমরা এটাতে নাম্বার 1 হয়ে গেছি। আজ ডায়াবেটিস বলুন, আজ হার্ট ডিসঅর্ডারস বলুন, ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এদিকটা কিন্তু অলমোস্ট নাম্বার 1-এ চলে এসছে। তো তার কারণ এটা একটা বড় ব্যাপার, যেটা খাচ্ছি সেটা ঘি নয়। ট্রান্স ফ্যাটি অ্যাসিড এমন একটা জিনিস যে আমাদের ব্যাড কোলেস্টেরল যেটা বলি এলডিএল কোলেস্টেরল এটাকে প্রচন্ড বাড়িয়ে দেয়, এবং এগুলো কিন্তু আমাদের ধমনীর মধ্যে ডিপোজিট হয়। ডিপোজিট হলেই কি হয়, হার্টে ব্লাড ফ্লো, ব্রেনে ব্লাড ফ্লো, কিডনিতে হার্ট ফ্লো, কিডনিতে ব্লাড ফ্লো পুরোটাই কিন্তু কমে যাচ্ছে। তাতে কি হচ্ছে, কিডনি আজকাল দেখুন ডায়ালিসিস এত বেশি জনের লাগছে আমরা দেখছি। তো এগুলো কিন্তু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। মানে এই যে খাওয়া দাওয়ার এমন খাচ্ছে যে ছোটবেলা থেকেই হয়তো সে কিন্তু স্ট্রেস নেওয়ার মতন পরিস্থিতি নেই, কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু স্ট্রেস চাইছে। তাহলে এই অ্যাটমসফিয়ারে সে কিন্তু কোপ আপ করতে পারছে না। এবং একটা ধারণা আছে যে একদম কোলেস্টেরলের ক্ষেত্রে আপনার মাখনের থেকে ঘি বেটার। তো এই মার্জারিনটা বলে সবাই ভালো, কিন্তু মার্জারিনের মধ্যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড অনেক বেড়ে গেছে আজকাল। একেবারে আমরা দ্রুত একবার দেখব যে ঘিয়ের সঙ্গে যে ধরনের ভেজাল মিশেছে, যে রিপোর্ট একদম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, কি ধরনের ক্ষতি হতে পারে, ডাক্তারবাবুরা কি বলছেন। ভেজাল চক্রের পর্দা ফাঁস হয়েছে। নদিয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ঘি। পুলিশ সূত্র দাবি, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘির উপাদানের 70% বনস্পতি আর ঘিয়ের পরিমাণ মাত্র 30%, যা নিজেদের রিপোর্টেও উল্লেখ করেছে FSSAI। স্বাস্থ্যের পক্ষে এই ঘিটা তো একদমই ভালো নয়। বিউটারোফ্যাক্টোমিটার রিডিং অ্যাট 40 ডিগ্রি সেন্টিগ্রেড 49.6, যেখানে থাকার কথা 40 to 43। চর্বি জাতীয় যে জিনিসপত্র যদি মেশানো হয় ঘির মধ্যে, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। রিচার্ড ভ্যালু যেটা সাধারণত থাকা উচিত 28 মিনিমাম, কিন্তু কোনো মতেই এটা 3.76 হতেই পারে না। চিকিৎসকেরা তো বলছেন এই ভেজাল ঘি দীর্ঘদিন ধরে পেটে গেলে ক্যান্সারেরও আশঙ্কা রয়েছে। বনস্পতি ঘি যেটা করে, বডিতে ব্যাড কোলেস্টেরল, যেটা আমাদের দু ধরনের কোলেস্টেরল থাকে, গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল মানে এলডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরলের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, খারাপ কোলেস্টেরলটা বাড়ায়, আর ভালো কোলেস্টেরল যেটা সেটাকে কমিয়ে দেয়। তার ফলে তোমার হার্ট ডিজিজ, ব্লাড ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, হার্ট ডিজিজ হওয়ার প্রবণতা অনেক থাকে, এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকে। শিশুদের জন্য আরও মারাত্মক এই ভেজাল ঘি। বিভিন্ন রকমের কেমিক্যালস অ্যান্ড ভেজিটেবল অয়েল, ডালডা এইসব থাকে, তো সেগুলো তো ডেফিনেটলি শরীরের পক্ষে, হার্টের পক্ষে, লিভারের পক্ষে, প্যানক্রিয়াসের পক্ষে, কিডনির পক্ষে ভালো না। বিশেষজ্ঞরা বলছেন এই ভেজাল ঘি শরীরকে সব রকম রোগের আঁতুর ঘর করে তুলতে পারে। ঘিতে যদি এই জিনিসগুলো মেশানো থাকে তাহলে কিন্তু ওবেসিটি ফার্স্ট কারণ হয়ে যাবে, ওবেসিটি থেকে ডায়াবেটিকে চলে যাবে। বনস্পতি ভোজ্য তেল ছাড়াও ঘিতে অন্য রাসায়নিক ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা। কেমিক্যালগুলো দেওয়া হচ্ছে, তার এফেক্ট কিন্তু সাথে সাথে নাও বোঝা যেতে পারে। যে কোনো কেমিক্যাল যে বডিতে সাথে সাথে এফেক্ট করবে তা না, আজকে 10 বছর বাদে সেই কেমিক্যালের জন্য ক্যান্সার হতে পারে। নদিয়ার ভেজাল ঘি চক্র সামনে আসার পর অনেকেই ভাবছেন এতদিন যে ঘি খেলাম তা ভেজাল নয় তো। সঞ্চয়ন মিত্র ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ফুড টেকনোলজিস প্রশান্ত বিশ্বাসের কাছে যাবো। প্রশান্তবাবু, মধ্যযুগে দেখা যাচ্ছে যে শাক রান্না করতেও বিজয়গুপ্তের মনসামঙ্গলে আছে সাজা ঘৃত দিয়ে রান্ধে গিমা তিতা শাক। এমনকি কাঁঠালের বিচি, সেটা দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে কাঁঠালের বিচি, সেটাকেও ঘিয়ে ভাজতে হবে। কাঁঠালের বীজগুলি ভাজিলে ঘৃতে তুলি।
মানে আমি বলছি প্রত্যেকটা পদের সঙ্গে ঘি যুক্ত ছিল। এখন আর ঘিয়ের হয়তো সেই রকম রমরমা নেই, কিন্তু বাঙালির মানে ধরুন বউ ভাতের যে অনুষ্ঠান, তার অরিজিনাল অনুষ্ঠানটা হচ্ছে যে নতুন বধূ সে অতিথিদের সমস্ত ঘি ভাত পরিবেশন করবে। তো এই ট্র্যাডিশনটা ভাঙা তো মুখের কথা নয়, কিন্তু কি কি ধরনের ক্ষতি হতে পারে? মানে এই যে ভেজালের রিপোর্টটা দেখলেন, কি রাসায়নিক মিশে কি ক্ষতি করতে পারে? দুটো কথা বলে নেই আপনার আনসারে, যে উপকার এখানে বিউটারিক অ্যাসিড এবং সিএলএ দুটো জিনিস থাকে, কম্পোনেন্ট থাকে, যেটা এটা অ্যানিমাল ফ্যাট হওয়া সত্ত্বেও আমাদের হার্টের পক্ষে খুব উপকারী এবং আমাদের শরীরের পক্ষে উপকারী। এতে এ-ডি-এ-কে যে ভিটামিন গুলো থাকে সেগুলো খুব উপকারী। এখন এইটা যদি না হয় কি ক্ষতি কথা ভাবুন। যেমন ডাক্তারবাবু বললেন যে হাইড্রোজেনেশন করতে হয়, এই হাইড্রোজেনেশন কিন্তু সহজ কথা না, এর সঙ্গে নিকেল দিতে হয়। হাইড্রোজেনেশন যদি করা হয়, নিকেল হচ্ছে মেটাল, সেটা হচ্ছে থ্রোট ক্যান্সার আর হচ্ছে আমাদের নোজ ক্যান্সারের খুব মানে মারাত্মক ব্যাপার। এবার ওর সঙ্গে প্যালাডিয়ামও দিতে হয়। প্যালাডিয়াম হচ্ছে নার্ভাস সিস্টেমকে পুরোপুরি তছনছ করে দেয়। এরপরে আপনি ধরুন এর সঙ্গে ডাইঅ্যাসিটাইল বলে একটা ফ্লেভার দিতে হয়। আপনি অয়েলটাকে বা ডালটাকে ঘির সঙ্গে মেশাচ্ছেন, তার ঘির তো গন্ধ পাবেন না, ওই যে বললেন গন্ধে তো চেনা যাবে, তো মানুষকে যাতে না চিনতে পারে তার জন্য ডাইঅ্যাসিটাইল ইউজ করতে হবে। এই ডাইঅ্যাসিটাইলটা যে আমাদের হচ্ছে ব্রঙ্কোলাইটিস একটা অব্লিগেটর বলে একটা রোগ সৃষ্টি করে, যেটা আমরা দেখি যে স্মোক করলে বা হচ্ছে যারা কন্টিনিউয়াস ধোঁয়ার মধ্যে কাজ করে যেসব ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে হয় এবং এটা ইরিপারেবল। এই লাংসটাকে যে ক্ষতিটা করে এক্স্যাক্টলি সেটাকে এতে তো রং কালারটা তো আরো মারাত্মক। কালারটা যদি লেড ক্রোমেট এবং মেটালিন ইয়ালো, যদি মেটালিন ইয়ালো হয় সেটা হাইলি কার্সিনোজেনিক, সেটাতে ক্যান্সার কারক এবং হচ্ছে লেড ক্রোমেট হলে যেটাতে লেড হেভি মেটাল থাকে সেটা আমাদের এন্ডোক্রিন হরমোন সেই সেটাকে ডিসরাপ্টেড করে দেয়। এখন ডাক্তারবাবু বলতে পারবেন যে এই হরমোনটা কিন্তু আমাদের সব অঙ্গগুলোকেই রেগুলেট করে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের যেটা, সেটা যদি ডিসরাপ্টেড হয় তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। যেটা উপকারী জিনিস, সেই উপকারী জিনিসটাকে এত খারাপ ভাবে এই বিক্রি হচ্ছে, যেটা রিপোর্টে আসছে সেটা হচ্ছে মানুষের হেলথ তো ভালো করার থেকে অনেক খারাপ হবে। আরেকটা জিনিস ছোট বলে দিই, যে প্রেগনেন্ট মহিলারা যদি এটা খায়, ঘি খায়, তো তাহলে ওদের বিউটারিক অ্যাসিডের জন্য বলা হতো যে মানে যে বেবি হবে সে স্বাস্থ্যবান হবে, তার ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়বে এবং হেলদি হবে, মানে হাড় শক্ত হবে। সেটা পুরো উল্টো হবে এখানে। প্রেগনেন্ট মহিলারা খেলে আবার এটাতে যদি আমি কিন্তু একবার দেখাতে চাইবো যে অথচ কি করবে বাঙালির মেনুতে আমিষ বলুন কিংবা নিরামিষ বলুন, দুটো ক্ষেত্রেই বিভিন্ন পদে, প্রায় প্রত্যেক পদে ওই কয়েক ফোঁটা ঘি একেবারে আবশ্যিক, এরমটাই হয়ে এসছে। সেই জায়গা থেকে, সেই অভ্যেস থেকে বাঙালি কি সরতে পারবে? স্বাস্থ্যের কারণে তাকে কি সরতে হবে? নাকি যারা ঘি বিক্রি করছেন তারা একটু ভেবে দেখবেন যে এতটা ভরসার একটা পদার্থ, এত যুগ ধরে চলে আসা একটা খাদ্যদ্রব্য, সেটাকে আমরা ভেজাল মুক্ত রাখতে পারলাম না। দেখুন, প্রায় 700 বছর পুরনো বঙ্গদেশের প্রাকৃত পিঙ্গল সাহিত্যে পাওয়া যায় বাঙালি গৃহিণী কলাপাতায় গরম ভাত, গাওয়া ঘি, গরম দুধ, ময়না মাছ, পাট শাক পরিবেশন করছেন এবং পুণ্যবান তা খাচ্ছেন। আজও বাঙালির ঘরে ঘি স্বাদ এবং সমৃদ্ধির প্রতীক। বাজারে হাজারো বিকল্প এলেও ঘিয়ের জায়গা এখনো কেউ নিতে পারেনি। জমিয়ে খাওয়া শুরুর আগে গরম ভাতে একটু ঘি না দিলে বাঙালির যেমন পেট ভরে না, তেমনি বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হবে আর বাঙালির পাতে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে গরম গরম খাওয়া হবে না, তা হতেই পারে না। শুকনো ভাত থেকে পোলাও, লুচি কিংবা বিরিয়ানি, স্বাদে মিডাস টাচ এনে আপামর বাঙালির মন জয় করে নিয়েছে ঘি। রাসবিহারী অ্যাভিনিউয়ের বন্দ্যোপাধ্যায় পরিবারে তো হেসেলে আর কিছু না থাকলেও ঘিটা কিন্তু মাস্ট। সব থেকে খেতে ভালো লাগে ঘি ভাত। মা ঘি ভাত বানিয়ে দেয়, এটা আমার খুব ভালো লাগে। ছেলে মেয়ে দুজনেই ঘি অন্তপ্রাণ, এক ফোঁটা ঘি পেলে পেট সাফ। কিন্তু ভেজাল ঘিয়ের কথা শুনে মা পড়েছেন অথই জলে। আমরা জানতাম ঘি প্রোটিন, তো বাচ্চাদের যদি এখন ঘি খাওয়াতে থাকি রেগুলার, যেরকম শুনলাম, তাতে হার্টের রোগ, আরও অনেক রোগের কথা ওনারা বলছেন, ইভেন ক্যান্সার, তো সেটাতে তো একটা নিশ্চয়ই আমাদের খুবই চিন্তা হয়ে যাচ্ছে। আর আমাদের বাঙালি পরিবারে তো ঘিটা একটা মানে খুবই রেগুলার জিনিসের মতো, মানে মাছ ভাতের মতো ঘিটাও আমরা খুব রেগুলারভাবে ইউজ করি। নাকতলার বাসিন্দা এই অধ্যাপিকাও অনেকের মতো ঘিয়ের ওপর নির্ভরশীল। বড় থেকে বাচ্চা ঘি পেলে সবাই গলে জল। কিন্তু সর্ষের তেলেও যদি ভেজাল হয় আর ঘিয়েও যদি সেই ভেজালের জাল ছড়ায়, তাহলে বাঙালি খাবেটা কি? প্রত্যেকদিন রান্না করে ওঠা সম্ভব হয় না, তো অনেক সময় আমরা ঘি ভাত খেয়ে চলে যাই, বা বাচ্চাদেরকেও আমরা ঘি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসব দিয়ে খাইয়ে দিই।
পদ্মপুকুরের স্কুল ছাত্রী অন্বেষা আবার সুজি খেতে ভালোবাসে, কিন্তু ঘি ছাড়া সুজি সে ভাবতেই পারে না। স্কুল থেকে ফেরার পর আমার সুজি খেতে খুব ভালো লাগে এমনিতে, তাই জন্য স্কুল থেকে ফেরার পর প্রায় মা আমাকে সুজি বানিয়ে দেয়। মেয়ের এই ঘি প্রীতিতে আশঙ্কার মেঘ মায়ের মনে। ভয় লাগছে যে তাহলে ওটা খেলে যদি শরীরের পক্ষে ক্ষতি হয়, তো ওটার পরিবর্তে আমি কী দেবো, সেটা একটা চিন্তার বিষয়। গরম গরম ফুলকো লুচি খেতে বড্ড ভালোবাসে বাঙালি। সেই লুচির স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি মেলা ভাত। সেই ঘি এখন ভেজালের জালে। অনেকের মতোই তাই ভবানীপুরের এই পরিবারের গিন্নির কপালেও চিন্তার ভাঁজ। घी के बदले क्या दूँ, मतलब जो चीज़ घी में बनती है वो तो घी में ही बनती है, उसमें तो और कोई रिप्लेस नहीं कर पाएंगे। ঘি ছাড়া বাঙালির মেনু অসম্পূর্ণ, তাই ভেজাল ঘি চক্রের কথা জেনে বাঙালির মুখ বেজার। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষ, এমনি রিপোর্টে তো বলছে কোট আনকোট সাবস্ট্যান্ডার্ড এবং কনজিউম করা উচিত নয়। সেখানে তাহলে হয় নিজের ঘি নিজেকেই বানিয়ে নিতে হবে, আর নয়তো না। একটা জিনিস আমার বছর 30-40-35 বছর আগে একটা বিজ্ঞাপন সিগারেটের, ডোন্ট স্মোক ইভেন গোল্ড ফ্ল্যাগ। আমার কথা হচ্ছে ঘি খেও না, যদি খেতে হয় তাহলে হয় নিজে করো, নয় ওই মিষ্টির দোকান, আর না হলে পরে ভারতবর্ষের যে সবচাইতে, আমি নামটা বলবো না তাহলে বলবে যে তার বিজ্ঞাপন না, তার মাখন থেকে ঘিটা করে নাও, খুব অল্প সময়, 10 মিনিট লাগবে। ঘি খেতে হবে, ঘি খাওয়া ভীষণ জরুরি, কিন্তু বিষ নয়। অ্যাভয়েড দ্য পয়জন, টেক দি রিয়েল ঘি। তার জন্য একটু সময় দিতে হবে। ডক্টর চৌধুরী, প্রাচীন সাহিত্যে দেখছি কাঁঠাল বিচি থেকে, শাক থেকে, এমনকি নিম পাতাও ঘিয়ে ভাজা হচ্ছে। তো এখন আর অতটা বহুল ব্যবহার না হলেও যেটুকু আছে তাতে যদি ভেজাল ঘি হয়, তার তো মানে মারাত্মক ফল হতে পারে। সেখান থেকে বেরিয়ে মানে আমি বলছি কোনো বিকল্প খাবার আপনারা ডাক্তারবাবুরা সাজেস্ট করবেন না? মানে ঘি ইজ রিকোয়ার্ড। তার কারণ হচ্ছে মানে এখানে ফ্যাট কনস্টিটিউয়েন্টটা অল্প আছে। ফ্যাট কনস্টিটিউয়েন্টটা কিছুটা নিউরাল, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিছুটা ডেভেলপ করতে হেল্প করে, আর কিছুটা আমাদের ডেফিনেটলি যেটা বলছিলেন ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য বা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য কিন্তু আমাদের এটা শরীরে দরকার। তো ঘি কিন্তু ইজ এসেনশিয়াল, ঠিক আছে? যেরকম অয়েলস ছাড়া চলে না, অয়েলস কিন্তু দিতে হবে, ঠিক আছে? সবার জন্য, সাধারণ লোককে কিন্তু অসুস্থদের সাথে মিশিয়ে দিলে হবে না। কিন্তু আমরা যেটা খাচ্ছি সেইটা যেন সেই কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য কিন্তু এটা মানে জনসাধারণকে ডিপেন্ড করতে হবে কোনো কোয়ালিটি অ্যাসেসরের উপরে, তাহলে কোয়ালিটি কন্ট্রোলটাকে কিন্তু ঠিক করতেই হবে। আর বুঝবো কি করে? মানে আমি বলছি তো গন্ধ দেখে আপনি যা বললেন যে সেটারও নকল হয়, তো বোঝার কোনো উপায় নেই আমাদের। দেখুন, সাধারণভাবে একটু উপায় আছে, সেটা যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু প্রবলেম, যে এর হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটা দেখবেন যে ফ্রিজে রাখলে এমনি সাধারণ যে অয়েল সেটা তাড়াতাড়ি জমে যায়, কিন্তু এইটা একটু জমতে সময় নেয়, এবং যখন জমবে একসঙ্গে জমবে। দেখবেন যে দোকানে রাখা আছে কিছুটা অয়েল, কিছুটা সলিড পার্ট। এই যে লিকুইড এবং সলিড দুটো সেপারেশন মানেই সেটা হচ্ছে নকল ঘি। এটা দেখতে হবে। আরেকটা জিনিস একটু বলি, যে স্মোক পয়েন্ট, যারা রান্না করে তারা বুঝবে যে এই যে ভাজা, সবসময় ঘিয়ে ভাজা ভালো কেন? কারণ ওর স্মোক পয়েন্ট অনেক বেশি। স্মোক পয়েন্ট বেশি হলে তাতে টক্সিসিটি কম হয়। সেটা হচ্ছে ঘি হচ্ছে সব থেকে ভালো, অয়েলের মধ্যে যত অয়েল আছে ঘির স্মোক পয়েন্ট সব থেকে বেশি এবং সব থেকে ভালো ফর ফ্রাইং। এই ক্যারেক্টারিস্টিকটা দেখবেন যে অন্য কোনো ভেজাল হলে তাড়াতাড়ি একটা স্মোক মতো উঠে আসছে, কড়াইতে দিচ্ছেন একটা ভেপার মতো উঠে আসছে, সেইটা হলেই বুঝবেন যে এটা কিছুটা নকল আছে। আর যারা আমাদের মানে বয়স্করা যারা আছে তারা ভাজতে গেলেই বুঝতে পারবে। কিন্তু ঘিয়ে কিন্তু খাঁটি ঘি অন্তত 700 টাকার কমে পাওয়া যাবে না। এই কস্ট ফ্যাক্টরটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। মানুষকে ভাবতে হয় যে আমি 400 টাকায় পেলাম। ভাবছি সুভাষদা, যদি এই অনুষ্ঠান মানে মধ্যযুগের বাঙালি দেখতো, সে তো মানে ঘি খেতে হতো না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। তখন তো ভেজালের জাল এত স্ট্রং ছিল না। হ্যাঁ, এত প্রিয় বাঙালির একটা খাবার, তাতে এইভাবে ভেজাল মিশতে পারে। এবং সবথেকে বড় কথা, আপনি যে বেশি দাম দিয়ে সবথেকে ব্র্যান্ডেড ঘিটা কিনবেন তা নয়, তার কারণ তারা ঘিটা অন্তত এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এফআইআর বলছে যে যেখান থেকে তারা ঘিটা নিচ্ছেন সেখানেই তো ভেজাল মেশানো। কেউ কি একবারও ভেবে দেখবেন যে বাঙালির এত প্রিয় খাবারটা নিশ্চিন্তে যাতে বাঙালি খেতে পারে? এই প্রার্থনা দিয়ে, এই আশা দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। যেতে যেতে আপনাদের দেখাবো আর দুদিন পরে জামাই ষষ্ঠী। শাশুড়িরা বসে আছেন যে বিভিন্ন পদে 2-1 ফোঁটা ঘি ওপরে জামাইয়ের পাতের পদগুলোর ওপরে ছড়িয়ে দেবেন।
তারা কি আশাহত হবেন, নাকি নির্মাতারা অন্তত এই ক্ষেত্রে একটু ভেজাল মুক্তির সন্ধানও আমাদের দেবেন, যাতে এতদিন ধরে চলে আসা বাঙালির একটি ট্র্যাডিশন শুধুমাত্র স্বাস্থ্যের ভয় হারিয়ে না যায়। পদ্মার ইলিশ আর পাবনার ঘি জামাইয়ের পাতে দিলে আর লাগে কি। ঘি নিয়েই প্রবাদ পদ্মার দুই পারেই প্রচলিত। আবার জামাই ষষ্ঠী নিয়ে একটি বিখ্যাত গল্পও আছে। হবির বিনা হরির জাতি, বিনা পিঠেন মাধব, কদন্যই পুণ্ডরীকাক্ষ, প্রহারেণ ধনঞ্জয়। অর্থাৎ ঘি না পেয়ে গেল হরি, মাধব গেল না পেয়ে পিড়ি, পুণ্ডরীকাক্ষ কুঅন্নে, ধনঞ্জয় প্রহারণে। গল্পে আছে যে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসে দীর্ঘদিন ধরে থেকে যাওয়ায় জামাইদের তাড়াতে নাকি এমনই কৌশল নিয়েছিলেন এক শ্বশুর মশাই। আর এক্ষেত্রে উল্লেখ সেই ঘিয়ের। খাদ্যরসিক বাঙালির কাছে ঘি এতটাই প্রিয় বস্তু, আর জামাই ষষ্ঠী মানেই তো গাওয়া ঘিয়ের নানা পদ। কিন্তু জামাই আপ্যায়নের ঠিক মুখে নদিয়ার এই ঘি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বাঙালি শাশুড়িরা। শাশুড়িরা যখন জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে একেবারে প্রস্তুত, সেই সময় কিন্তু তাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘি। বুধবার জামাই ষষ্ঠী, নিমন্ত্রণ পর্ব সেরে ফেলেছেন গাঙ্গুলি বাগানের লক্ষ্মী দাস। প্ল্যান আছে পোলাওয়ের, যে পোলাওয়ের অন্যতম উপাদান ঘি। কিন্তু ঘি ঘিরেই আবার দেখা দিয়েছে ভেজালের আশঙ্কা, যা শুনে চিন্তায় পড়ে গিয়েছেন জামাই বরণের কাউন্টডাউন শুরু করা শাশুড়িরা। এখন থেকে চিন্তা করছি, মানে পোলাও করব, হ্যাঁ, তারপরে পাতে হয়তো গরম, ও এমনি একটুখানি ভালোবাসে, গরম ভাত হবে, কাঁচা লঙ্কা দেবো, ঘি দেবো, কিন্তু পোলাওটা বাদ দেওয়া যাবে না। কিন্তু ঘিয়ের ব্যাপারটা একটু চিন্তায় ফেলে দিচ্ছে, মানে ঘিটা যে দিয়ে করবো তাতে কি জামাইয়ের কোনো শরীর খারাপ হবে না, তো ওইটাই ভাবছি। অনেক শাশুড়ির জামাই ষষ্ঠীতে আবার ভরসা রেস্তোরাঁর খাবার। সেই রেস্তোরাঁগুলিও তৈরি হচ্ছে এই পার্বণের জন্য। পরোটা, ফ্রাইড রাইস, মাংস, চিংড়ি সহ হরেক রকম পদ, সবেতেই ঘি। বাঙালি খাবারে একটু ঘি দরকার, টাচ ঘি একটু লাগে। কিছু কিছু আইটেমে বাঙালি খাবারে ঘি না দিলে তার ফ্লেভারটা আসে না। বাঙালি খাবারে একটু লাগে গাওয়া ঘি। এই বছর জামাই ষষ্ঠী হিসেবে আমরা একটা জামাই আদরের স্পেশাল থালি রেখেছি। আমরা চাই যে শাশুড়িদের যেন কোনো ত্রুটি না থাকে জামাইয়ের আদরের জন্য আপ্যায়ন করার জন্য। ঘিয়ের কদর ভারতীয় উপমহাদেশের সর্বত্র। বাংলার বহু রান্নায় মূলত গুরুপাক খাবারে ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে। পোলাও বিরিয়ানিতে ঘি একটি অত্যাবশ্যক উপকরণ। নানা রকম ভর্তা ও ভাজিতেও ঘি তার চমৎকার গন্ধের জন্য সমাদৃত। আবার নান ও রুটি সেঁকার পর তাতে ঘিয়ের প্রলেপ দেওয়া হয়। বিভিন্ন রকম মিষ্টি, হালুয়া, লাড্ডু তৈরির সময়ও ঘি ব্যবহৃত হয়। নদিয়ার ভেজাল ঘিয়ের চক্র ফাঁস হওয়ার পর সবাই আতঙ্কে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ড স্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষ অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।